লেখিকা পাপিয়া হোম চৌধুরীর সুখের বাসা। লহরীর বিয়ে হয়েছে এই সবে 1.5 মাস হলো। অ্যারেঞ্জ ম্যারেজ। ওর শাশুড়ি একটা হাই স্কুলের জিওগ্রাফির টিচার, আর সেটাই হয়েছে লহরীর যত বিরক্তির কারণ। ওর জ্ঞানের চোটে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এক সময় মনে হয় বিয়ের আগে পাত্রের প্রোফাইলের সাথে সাথে তার মায়ের প্রোফাইলটাও দেখে নিয়ে তবেই সিলেক্ট করা উচিত ছিল। ও তো ঠিকই করে রেখেছে, বনুকে বলে রাখবে, আর যাই করিস বয়ফ্রেন্ড সিলেক্ট করার আগে অবশ্যই জেনে নিবি তার মা টিচার কি না। সত্যি আর পারা যাচ্ছে না। সারা স্কুল লাইফ স্যার ম্যাডামদের জ্ঞান শুনে শুনে কান পচে যেত, আর এখন বিয়ের পরেও স্বস্তি নেই। সব থেকে বড় জ্বালা শুধু লহরীকে নয়, ওর বাবা মা আত্মীয় স্বজনদেরও উনি ছাড়েন না। এই তো সেদিন লহরীর বাবা যেদিন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছিলেন, শাশুড়ি নিজেই তাকে ঘটা করে ডিনার সেরে যেতে বললেন। লহরী তো খুব আনন্দ সহকারে মামনিকে ফোন করে দিল, বাপি আজ রাতে এখানেই খেয়ে যাচ্ছে। কিন্তু তাল কেটে গেল ডিনার টেবিলেই। বাপি সবে এক টুকরো রুটি চিলি চিকেনে ডুবিয়েছে কি ডোবায়নি, লহরীর শাশুড়ি অমনি বলে উঠলেন, একে মিস্টার ঘোষ, আপনি হাত না ধুয়েই খাবারে হাত দিলেন যে? জানেন সারাদিনে আমরা হাতে করে কত জার্ম নিয়ে ঘুরছি? বলেই সবিস্তারে বৈজ্ঞানিক নাম, রোগ সংক্রমণে ভূমিকা ইত্যাদি সহকারে হাতে থাকা জীবাণুদের সম্পর্কে একটা ছোটোখাটো ভাষণ আরম্ভ করলেন। এদিকে লহরীর বাবার তো অপ্রস্তুত অবস্থা। উনি আবার কোনো কালেই এত হাইজিনের ধার ধারেন না। ওর শাশুড়ির ভাষণ শেষ হলে একটা ঢোক গিলে অপরাধীর মতো তিনি বললেন, আসলে গল্প করতে করতে খেয়াল নেই, আমি এক্ষুনি ধুয়ে আসছি। লহরী আবার প্রয়োজনের চেয়ে একটু বেশি ইমোশনাল। তার উপরে বাপিকে সে পাগলের মতো ভালোবাসে। এ ঘটনাতে তার বাপির চরম অপমান হয়েছে মনে করে সে সারা রাত কেঁদে বালিশ ভিজিয়ে ফেলল। অনুরূপ তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, মা তো এমন সকলকেই বলে, আর তাছাড়া মা যা বলেছে তা তো লহরীর বাবার ভালোর জন্যই বলেছে। কিন্তু লহরীর বক্তব্য ছিল উনি মোটেই বাপির ভালো ভেবে টেবে এসব বলেননি, বাপিকে অপমান করাই ওনার উদ্দেশ্য ছিল। সারা রাত এ নিয়ে দুজনের অনেক কথাবার্তা হলো এবং অবশেষে সেদিনের মতো অনুরূপ লহরীকে এটা বোঝাতে সমর্থ হয়েছিল যে তার মা মানে লহরীর শাশুড়ি ওরফে মিসেস সুদেষ্ণা সরকার যা বলেছেন তা লহরীর বাবার ভালো ভেবেই বলেছেন। কিন্তু হলে হবে কি, রাত পোহালে শুরু হয়ে গেল নতুন নতুন সব টপিক অবলম্বন করে সুদেষ্ণা দেবীর জ্ঞানদান। বাথরুমে গিয়ে লহরী গিজার জ্বালিয়েছিল, বেরোবার সময় অফ করতে ভুলে গিয়েছিল। আর যাবি তো যা, ওনাকে ঢুকতে হলো লহরীর পর। ব্যাস, আর দেখে কে, বাথরুম থেকে বেরিয়েই শুরু হয়ে গেল ওনার জ্ঞান বর্ষণ। তখনকার টপিক ছিল বিদ্যুৎ শক্তির অপচয় এবং সে সংক্রান্ত আরও অন্যান্য কিছু উদাহরণ প্রদান। যেমন অনেক লোক আছে যারা হামেশাই অফিসে বা বাড়িতে ফ্যান অফ না করেই ঘর খালি করে চলে যায়, বা যেখানে পিএল জ্বালিয়ে কাজ সারা যায় তা টিউবলাইট জ্বালিয়ে করে, তারপরে বিদ্যুতের অপচয় করে। আবার ঘর ঠান্ডা হলে বন্ধ না করে সারা রাত এসি চালায়, ইত্যাদি ইত্যাদি। লহরী বেশ ভালোই বুঝতে পারছিল যে তিনি এসব কথাগুলো বলে পরোক্ষে তাকেই ঠুকছিলেন। হ্যাঁ, লহরী মাঝে মাঝে ফ্যান না বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যায়, বা সারা রাত এসি না চললে তার ঘুম হয় না। তাতে হয়েছেটা কি, তার বাবার বাড়িতে এত হিসেব করে চলতে হয়নি কখনো। টাকা পয়সার তো অভাব ছিল না কোনো, যথেষ্ট বৈভবের মধ্যে ফেলা ছড়া করেই বড় হয়েছে তারা 2 বোন। এদেরও তো অভাব কিছুই নেই। সে ছাড়া পরিবারের আর বাকি 3 জন মানে লহরীর বর অনুরূপ, শাশুড়ি, শ্বশুর সবাই রোজগেরে। তবে ওনার মানে মিসেস সুদেষ্ণা সরকারের কিসের এত হিসেব, নাকি একে কিপটেমি বলা যায় কে জানে। তবে এবার কিন্তু লহরীর কান্না আসেনি, খারাপও লাগেনি, বরং মিসেস সুদেষ্ণা সরকারের বক্তৃতার শেষ লাইনটা শুনে লহরীর বেদম হাসি হাসছিল। সে ছুট্টে নিজের ঘরে গিয়ে দপ করে দরজা বন্ধ করে হাসতে লাগলো। অনুরূপ তখন ঘরেই ছিল, অফিস যাবার জন্য তৈরি হচ্ছিল। অকস্মাৎ লহরীর এমন আচরণে সে তো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো। লহরী তখন হাসতে হাসতে বলতে শুরু করলো,
তুমি ঠিকই বলেছিলে, তোমার মা পাগল হয়ে গেছে। কি বলছেন জানো? বলে কি না বিদ্যুতের অপচয় ঘটিয়ে যারা দেশের ক্ষতি করছে তাদের নাকি আইন করে জেলে পুরে দেওয়া উচিত। এখন তো দেখছি উনি শুধু আমার বাপের ওয়েল উইশার নন, সারা দেশেরই ওয়েল উইশার, দেশপ্রেমিকা বলা যায় আর কি। কথাগুলো বলে লহরী আরও জোরে জোরে হাসতে লাগলো। অনুরূপের কিন্তু তোমার মা পাগল এ কথাটা মোটেই ভালো লাগেনি। হ্যাঁ, আগের রাতে লহরীকে ঠান্ডা করার জন্য সে বলেছিল যে তার মা দেশশুদ্ধ সবাইকে এমনভাবেই বলে। সে আর তার বাবাও মায়ের জ্ঞান শুনে শুনে যখন একসময় হয়রান হয়ে গিয়েছিল, তখন থেকে তারা ব্যাপারটাকে আর তেমন গুরুত্ব না দিয়ে বরং এনজয় করতে শুরু করেছিল। লহরীও যদি মায়ের এই আচরণটাকে তেমন গভীরভাবে না নিয়ে হালকাভাবে নিয়ে কেবল উপভোগ করে, তবে এই কারণে তার মনে আর কোনো কষ্ট হবে না, বরং বেশ মজা লাগবে। তার মানে এই নয় যে অনুরূপ বলতে চেয়েছে তার মা পাগল। কিন্তু তখন এ ব্যাপারে লহরীকে কিছু বলতে যাওয়া মানে হিতে বিপরীত ডেকে আনা। তার বাবার কাছ থেকে সে শিখেছে সংসারে শান্তি ধরে রাখতে হলে মহিলাদের হ্যাঁতে হ্যাঁ মেলাতে হয়। তাই অনুরূপ মায়ের সামনে থাকলে মায়ের আর বউয়ের সামনে থাকলে বউয়ের পক্ষ অবলম্বন করে, আর দুজনের সামনে থাকলে চুপ করে থাকে। কিন্তু এখন সে অভিনয় করে হলেও লহরীর হ্যাঁতে হ্যাঁ বসাতে পারল না। শুধু ছোট্ট করে একটা ঠিক আছে আসছি বলে বেরিয়ে গেল। লহরী তো কিছুটা অবাক হয়ে যায়, যা বাবা, রাম গরুরের ছানা নাকি, বলে আবার আপন মনে হাসতে লাগলো। ওদিকে অফিস যাবার পথে অনুরূপ চিন্তা করল, একদিকে ভালোই হলো মায়ের জ্ঞান সমৃদ্ধ বক্তৃতার জন্য তাকে অন্তত আর লহরীর প্যানপ্যানানি শুনতে হবে না। তার কথা মেনে লহরী মায়ের কথাগুলো স্পোর্টিংলি নিতে শুরু করেছে। শুধু ঠান্ডা মাথায় লহরীকে একসময় বুঝিয়ে বললেই হবে যে মা সম্পর্কে যেন ওই রকম কোনো শব্দ ব্যবহার না করে। লহরী কিন্তু তারপর থেকে ফুরফুরে মেজাজে রয়েছে। শাশুড়ির এক একটা বক্তৃতা থেকে হাসির খোরাক জোগাড় করতে করতে তার বেশ ভালোই টাইম পাস হচ্ছে। এমনকি অনুরূপের দেওয়া আরও একটা পদ্ধতিও অ্যাপ্লাই করে সে বেশ সুফল পেয়েছে। অনুরূপ বলেছিল, মা যদি তোমায় কোনো জ্ঞান দেয় তুমিও উল্টে মাকে জ্ঞান দেবে, দেখবে মা রাগ করবে না, বরং তোমার কথাটার গুরুত্ব দেবে। অনুরূপের দেওয়া এই বুদ্ধিটাও যাচাই করে দেখার সুযোগ এসে গেল একদিন। সেদিন শাশুড়ির জ্ঞানদানের বিষয় ছিল জলের অপচয়। কাজটা অবশ্য তখন লহরী করেনি, করেছিল কাজের মেয়ে কমলী। বাসন মাজার পর সিঙ্কের ট্যাপটা ঠিকমতো চেপে বন্ধ করেনি। সুদেষ্ণা সরকার ওনার বেডরুম থেকে টপ টপ করে জল পড়ার আওয়াজ পেয়ে শব্দ অনুসরণ করতে করতে রান্নাঘরে হাজির। কমলী তখন খুব মনোযোগ দিয়ে সবজি কাটতে ব্যস্ত। ওনার হুঙ্কারে একটুর জন্য ওর আঙুলটা বটিতে আহত হওয়া থেকে বেঁচে গেল। সেদিকে লক্ষ্য করে তিনি, আরে আরে আস্তে, এত কেঁপে ওঠার কি হলো, আঙুলটা তো যেত একটু হলেই, এ কথাও বললেন। তারপর শুরু হলো জ্ঞান বর্ষণ। কিরে, তোকে কতদিন বলেছি ট্যাপটা চেপে বন্ধ করবি? জানিস সারা পৃথিবীতে জলস্তর কত নেমে যাচ্ছে, আর তোরা এভাবে অপচয় করছিস। কমলিও এ পাড়ার নাম করা ঝগড়ুটে ঝি, সে ছাড়বে কেন? সঙ্গে সঙ্গে বলল, বাবা মামি, পড়েছে তো এক ফোঁটা জল, আর তার জন্য তুমি আমার পৃথিবী কত কি শোনাচ্ছ গো। মিসেস সরকারও 28 বছর ধরে সুরবালা গার্লস স্কুলে ছাত্রী পিটিয়ে আসছেন। কত কত মাথা মোটা ছাত্রীকে কঠিন পড়া বুঝিয়ে ছেড়েছেন, তাই তিনিও দমে যাবার পাত্রী নন। জলসংকট ব্যাপারটা উনি কমলিকে বুঝিয়েই ছাড়বেন। সেই উদ্দেশ্যে তিনি আবার শুরু করলেন, ঠিক আছে কমলি, তোকে আমি সোজা করে বুঝিয়ে বলছি। ধর কোনো মাসে তোর যা রোজগার তার থেকে বেশি তোর খরচ হয়ে গেল, তখন পরের মাসে তুই কি করবি? কমলির বিরক্তি ভরা উত্তর, ও মা, কি আবার করবো গো মামি, তোমার কাছ থেকে 2 মাসের অ্যাডভান্স নিব, যা করি মাঝে মধ্যে দেখো না। আর এর সাথে কলের জলের কি সম্পর্ক তাও তো বুঝি না বাপু। মামি, তোমার যে কি হয় মাঝে মধ্যে, স্কুলে পড়িয়ে পড়িয়ে একবারে মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে বাবা, এ পথ থেকে চেপে কল বন্ধ করব হলো তো, এবার এখান থেকে যাও তো, আমায় কাজ করতে দাও। দুজনের কথার আওয়াজে লহরীও তখন সেখানে হাজির। কমলির কথাগুলো সে বেশ এনজয় করল, যদিও সুদেষ্ণা দেবীর সেসব কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি আবারও কি একটা বলতে উদ্যত হলেন, আর ঠিক সেই সময় লহরী বলে উঠল, ছাড়ুন না মা, আমি ওকে বুঝিয়ে বলছি। কমলি অমনি বটি টটি ছেড়ে তিরিং করে লাফিয়ে উঠে বলল, না বৌদি, আমি আর কারোর কাছে কিচ্ছু বুঝবো না, এই রইল তোমাদের আনাজ, বাকিটা আন্নার মাসিকে কুটে নিতে বলবে। তোমাদের কথা শুনতে গিয়ে আমার ফালতু দেরি হয়ে গেল, আর টেইম নেই গো, আমি চললুম।
কমলির যাওয়ার পথের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকা সুদেষ্ণা দেবীর মুখটা দেখে মনে হলো এমন অবাধ্য ছাত্রীর পাল্লায় তিনি জীবনে পড়েননি। সেটা লক্ষ্য করে লহরীর পেট ফেটে হাসি এলো, কিন্তু মজাটা এখানেই শেষ হতে দিতে সে চায় না। তাই সে বেশ সিরিয়াস মুখ করে বলল, মা, জল সংকট ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু একটা ব্যাপার আমায় খুব ভাবাচ্ছে। এই ধরুন, আপনি আমি সবাই তো স্নান করার সময় নয় বালতি থেকে মগে করে বা না হয় ওই শাওয়ারে জল ঢালি, সেক্ষেত্রে যে জলটা আমাদের গায়ে না পড়ে আশেপাশে পড়ছে সেটা তো অপচয়। সেটা কি আমাদের করা উচিত? কথাটা বলার পর লহরী যে মিটিমিটি হাসছে সেটা তার শাশুড়ি লক্ষ্য করেননি, কারণ তিনি তখন ওই সমস্যাটি নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়লেন। কিছুক্ষণ ভাবার পর বললেন, লহরী, তুমি একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছ। এর সমাধান হিসাবে পুকুর বা নদীতে ডুব দিয়ে, না না, সেটা তো স্বাস্থ্যসম্মত হবে না। বাথটাব, তাতে তো আরও জল অপচয় হবে। না, এর একটা সমাধান অবশ্যই ভাবতে হবে। শেষের কথাগুলো বলতে বলতে খুব চিন্তিত মুখে মিসেস সরকার যখন নিজের ঘরের দিকে যাচ্ছিলেন, লহরী তখন আর হাসি চেপে রাখতে পারেনি। ওখানে দাঁড়িয়ে খানিকটা হেসে নিল। অনুরূপ তখন ছাদের গাছগুলোতে জল দিয়ে নিচে নামছিল। লহরীকে একা একা দাঁড়িয়ে হাসতে দেখে স্বভাবতই অবাক হলো সে। তবে তাকে প্রশ্ন করার অবকাশ না দিয়েই লহরী সবিস্তারে ঘটনার বিবরণ দিয়ে আবার হাসতে লাগলো। এবার অনুরূপও ছোট্ট করে তার সাথে যোগদান করলো। আর লহরীর মেজাজটা ভালো আছে বুঝে সেই কথাটা তাকে বুঝিয়ে বলল যে লহরী যাতে তার মায়ের সম্পর্কে পাগল টাগল এসব শব্দ ব্যবহার না করে। এভাবে হাসির খোরাক জোগাড় করতে করতে লহরীর দিনগুলো বেশ কাটছিল। কিন্তু ভাইফোঁটার দিন এমন একটা ঘটনা ঘটল যে ব্যাপারটা আর হাসি মজার অবস্থায় রইল না। লহরীর মাসতুতো দাদা তন্ময় লন্ডনে থাকে। 5 বছর পর সে সস্ত্রীক পুজোতে দেশে ফিরেছে। ঘটনাচক্রে তার মধ্যেই পড়ল ভাইফোঁটা। বাঙালি স্বভাবতই কেউ বিদেশে থাকলে তাকে একেবারে ভগবানের আসনে বসায়। যেন লন্ডন, কানাডা বা অস্ট্রেলিয়ায় কেউ ক্লার্কের চাকরি করে না বা কেউ বাস চালায় না, হোটেলে বয়ের কাজ করে না। বিদেশে থাকলে সবাই কোটিপতি হয় অথবা পড়াশোনায় একেবারে বৈজ্ঞানিক স্তরের মেধার অধিকারী হয়। তো অনুরূপও তার ব্যতিক্রম নয়। লহরীর মাসতুতো দাদা বিদেশ থেকে এসেছে শুনে তাকে বাড়িতে ডেকে খাওয়ানোর জন্য খুবই উৎসাহিত হয়ে উঠল। লহরীকে বলল ভাইফোঁটা উপলক্ষে তাদের নিমন্ত্রণ করতে। এদিকে অনুরূপের এমন আবদার শুনে লহরী মনে মনে একটু ইতস্তত বোধ করতে লাগলো, কারণ ছোট থেকেই বড় মাসিমণি তনু দাদাকে সকলের থেকে আলাদা করে রাখত। কোনোদিন কোনো উৎসব অনুষ্ঠানে নিয়ে আসতো না। লহরীর মা আর অন্য মাসিদের আলোচনা থেকে জেনেছে এমন আচরণের কারণ বোধহয় ছিল ভাই বোনদের মধ্যে বড় মাসিমণিরই একমাত্র পুত্র সন্তান ছিল। তাছাড়া তারা সকলেই কলকাতার কাছাকাছি মফস্বল শহরে থাকত। একমাত্র বড় মাসিমণি খোদ কলকাতার বাসিন্দা হবার সুবাদে তার ছেলেকে নামে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতেন। তবে কানাখুশো শোনা গেছে তনু দাদা মোটেই পড়াশোনায় আহামরি কিছু একটা ছিল না। বিকম পড়ার সময় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ের সাথে সম্পর্কের সূত্র ধরে বিয়ে, আর শ্বশুরের ব্যবসা সামলাতে বিদেশে সেটেলমেন্ট। তাই তনু দাদাকে ভাইফোঁটা তো দূর, তার সাথে কদিন কথা বলেছে তাও হাতে গুনে বলতে পারবে লহরী। কিন্তু এসব ভেতরের কথা কি 6 মাসের বিয়ে করা বরকে বলা যায়? অগত্যা মাকে ফোন করে পরামর্শ করল লহরী। শেষে শ্বশুর বাড়িতে নিজের মান রাখতে সমস্ত আড়ষ্টতা কাটিয়ে তন্ময়কে সস্ত্রীক নিমন্ত্রণ করাই স্থির হলো। শুধু লহরী শ্বশুর বাড়িতে বলবে তাদের প্রতি পদে ফোঁটা আর ভাইয়ের কপালে ফোঁটা দিতে নেই, দেওয়ালে ফোঁটা। এতে অন্তত তনুদাদাকে ফোঁটা দেবার নাটকটা থেকে রেহাই পাওয়া যাবে। পরামর্শ মতোই কাজ হলো। ফোনে নিমন্ত্রণ পর্ব সারার পর লহরীও বেশ ফুরফুরে মেজাজে ফিরে এলো। যেমন ভেবেছিল তেমন হয়নি। তনু দাদা বেশ সহজভাবে কথাবার্তা বলেছে আর নিমন্ত্রণ গ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই এরপর থেকে অনুরূপের সাথে সাথে লহরীও ভাইফোঁটার দিনটার অপেক্ষায় দারুণ উৎসাহিত হয়েছিল। লহরী আর অনুরূপের দিনটা শুরু হলো দারুণ ব্যস্ততায়। অনুরূপ না হলেও 5-6 বার বাজারে গেল। লহরী তো রান্নার মাসের সাথে এঁটে রয়েছে। এ বাড়িতে অতিথি এলে মাটনটা সুদেষ্ণা দেবী নিজেই রাঁধেন। আজও তার ব্যতিক্রম হলো না।
তনু দাদারা এলো বেশ সকাল সকাল। দাদা বৌদি দুজনেরই ব্যবহারই ভীষণ অমায়িক। ওদের 5 বছরের ছোট্ট মেয়ে লিসা ভীষণ মিষ্টি আর পাকা পাকা কথা বলে। ওকে নিয়ে হাসি মজায় সময়টা দারুণ কাটছিল। লহরী এতটা আশাই করেনি। অনুরূপ তো একেবারে আপ্লুত, কিন্তু এই ভালো লাগার সময়টাকে ধরে রাখা গেল না। মিসেস সুদেষ্ণা সরকার ঠিক সময় সমহিমায় আবির্ভূত হলেন। ঘটনাটা ঘটল ডাইনিং টেবিলে। তনু দাদারা খেতে বসার পর উনি নিজেই বেশ যত্ন সহকারে পরিবেশন করছিলেন। 2-1টা টুকটাক কথাও হচ্ছিল। বিপত্তিটা হলো, ওরা খাওয়া শেষ করে উঠতে যাবে, ঠিক সেই সময় উনি হঠাৎ বলে উঠলেন, এ কি তোমরা এত খাবার ফেলে উঠে যাচ্ছ যে? না খাওয়ার ছিল তো আগেই তো তুলে রাখতে বলতে হতো। জানো না পৃথিবীতে কত মানুষ ঠিক করে খেতে পায় না, আজকের দিনেও অনাহারে মৃত্যু ঘটছে। তাছাড়া এই খাবারের প্রতিটা কণা তৈরিতে একজন কৃষকের কতটা শ্রম রয়েছে তার আন্দাজ আমরা ঠান্ডা ঘরে বসে করতে পারবো না। তাই খাবার নষ্ট করাটা মোটেই উচিত কাজ নয়। যদি এই খাবারগুলো তোমাদের খাওয়ার আগে তুলে রাখতে বলতে, তাহলে সেই বাড়তি খাবারগুলো রাতে আমি একটা এনজিওকে ফোন করে ডেকে দিয়ে দিতাম। ওরা গরিব মানুষদের মধ্যে ওগুলো বিলি করে দিত। আমার বাড়িতে কোনো অনুষ্ঠানে খাবার বেঁচে গেলে আমি তাই করি, কিন্তু এই এঁটো খাবারগুলো তো আর দেওয়া যায় না। এরপর থেকে আর কখনো খাবার নষ্ট করো না, হ্যাঁ? ওনার ভাষণটা শেষ হবার পর অনুরূপদের ডাইনিং হলটা কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। সেই ফাঁকে সুদেষ্ণা দেবী নিজে নির্বিকার চিত্তে সেখান থেকে হাওয়া। তার নিজের তখনও খাওয়া হয়নি। কমলিটা খেয়ে উঠলে রান্নাঘরের কাজ বুঝিয়ে দিয়ে তারপর খেতে বসবেন। আর সেই মুহূর্তে লহরীর মনে হচ্ছিল লজ্জায় মাটির সাথে মিশে যাবে সে। অনুরূপ তো নিজের মায়ের উপর চূড়ান্ত বিরক্ত, কিন্তু তখন পরিস্থিতি স্বাভাবিক করাটা সবথেকে জরুরি ছিল। তাই একটা গলা খাকারি দিয়ে নীরবতা ভেঙে এসে তন্ময়দের উদ্দেশ্যে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলল, দাদা এই নিন টিস্যু, বৌদি এই যে আপনারটা, আর প্রিন্সেস লিসা দিস ইজ ইয়োর্স। তন্ময়রা তখন কি ভাবছে বোঝা গেল না। স্বামী স্ত্রী দুজনের মুখই অপমানে থমথমে হয়ে রয়েছে। টিস্যু পেপারগুলো নিল বটে, তবে মুখে কিছু বলল না। এদিকে অনুরূপ ব্যাপারটাকে সহজ করার জন্য একতরফাই প্রয়োজনের অতিরিক্ত কথা বলে চলেছে। এমনকি নিজের মায়ের ব্যবহারের জন্য ক্ষমাও চেয়ে ফেলল, কিন্তু তাও ওরা কোনো রেসপন্স করল না। তন্ময় কেবল লহরীর দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক দিস ইজ হাই টাইম টু লিভ দিস হাউস। আর বলেই কালক্ষেপ না করে পরিবার নিয়ে সোজা বেরিয়ে গেল। অনুরূপও আর কালক্ষেপ করেনি মায়ের মুখোমুখি হতে। বাবা আর লহরীকেও ডেকে নিয়েছিল এক জায়গায়। সুদেষ্ণা দেবী তখন রান্নাঘরে কমলির এঁটো বাসন মাজার তদারকি করছিলেন। অনুরূপ ডাক দিল, মা শোনো, এক্ষুনি একটু আমাদের বেডরুমে এসো তো। ছেলের হঠাৎ এমন জরুরি তলব সুদেষ্ণা দেবীকে বেশ বিচলিতই করেছিল, কিন্তু তার জন্য যে ছেলের ঘরে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে তা তিনি কল্পনাও করতে পারেননি। অনুরূপ যেন মুখিয়েই ছিল। ওর মা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বেশ বিরক্তির সুরে বলল, মা শোনো, এরকম চলতে থাকলে আমার আর লহরীর পক্ষে তোমার সাথে এক বাড়িতে থাকা মোটেই সম্ভব নয়। সুদেষ্ণা দেবী তো অবাক, স্বামীর দিকে তাকিয়ে বললেন, ও কি বলছে এসব? সমরবাবু অর্থাৎ অনুরূপের বাবা, যিনি কিনা তার দীর্ঘ বৈবাহিক জীবনে স্ত্রীর জ্ঞান সমৃদ্ধ ভাষণ নির্বিবাদে সহ্য করে এসেছেন, কেবল তার যুক্তিগুলোকে সম্মান করেন বলে তিনিও আজ যথেষ্ট বিরক্ত। তাই নিজের স্বভাবিরুদ্ধ ভঙ্গিতে তিনি উত্তর দিলেন, ঠিকই বলেছে, আজ তুমি যা করেছো তারপর আমিও ওদের বলবো অন্য কোথাও গিয়ে থাকতে, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এমন সম্মানহানি না হয়। সুদেষ্ণা দেবী সত্যি কিছু বুঝতে পারছিলেন না। আরও বেশি অবাক হয়ে বললেন, মানে আমি আবার ওদের সম্মানহানি করলাম কিভাবে? এবার অনুরূপের জবাব দেওয়ার পালা। অত্যন্ত ঝাঁজের সাথে সে বলল, তুমি আর কবে বুঝবে মা? স্থান কাল পাত্র মানো না, যখন তখন জ্ঞান দিতে শুরু করে দাও। এতে যে তোমার নিজের লোকেদের আর যাকে বলছো তারও অপমান হয়, সেটা বোঝো না? আজ ওর দাদা যে আমাদের বাড়িতে এসেছিলেন তা তো যেচে পড়ে আসেননি, আমরা নিমন্ত্রণ করেছি তাই এসেছেন। ওনারা কত ব্যস্ত মানুষ, লন্ডন থেকে কয়েকদিনের জন্য এসেও আমাদের বাড়িতে এলেন, আর তুমি তাদের খাবার নষ্ট করা নিয়ে কত কথাই না শোনালে। আরে বাবা, যার যার লাইফস্টাইল যেমন সেটাতে তার স্বাধীনতা আছে।
কে কিভাবে খাবে সেটাও তুমি বলে দেবে? বিশেষ করে ওদের মতো হাই প্রোফাইল লোকেদের। ওরা এতে কতটা অপমানিত হয়েছে তোমার কোনো ধারণা আছে? তার সাথে ওদের কাছে আমার মাথাটাও তো নিচু হলো। এতক্ষণে সুদেষ্ণা দেবীর কাছে পুরোটা পরিষ্কার হলো। কিছুক্ষণ চুপ থেকে তিনি বলতে শুরু করলেন, ও তাহলে এই কারণে তুমি আর লহরী আমার সাথে এক ছাদের তলায় থাকতে পারবে না? তা বেশ, তোমরা যা ভালো বোঝো। তবে একটা কথা বলি, আমি যা বলেছি বা বলে থাকি তা কখনোই কারোকে অপমান করার জন্য নয়, বরং তার এবং সমাজের সকলের যাতে ভালো হয় সেই চেষ্টাই থাকে আমার কথার মধ্যে। এখন যাকে বলছি সে যদি কথাটার মর্মার্থ না বোঝে সে দায় আমার নয়। আসলে মানুষ নিজেকে নিজে অপমানিত করে। জীবনে চলতে গিয়ে ভুল কাজ সকলেরই হতে পারে। সেটা যদি কেউ ধরিয়ে দেয় তার কাছে তো কৃতজ্ঞ থাকা উচিত, আর ভুলটা সংশোধন করে নেওয়া দরকার। এতে তো বরং ভালো লাগা আছে, কোনো অপমানের ব্যাপার নেই তো। আর হ্যাঁ, বিদেশে থাকা মানে সে খুব হাই প্রোফাইল এটা আমি মানি না। এ ব্যাপারটা লহরী না বুঝুক। আমার একমাত্র সন্তান, যাকে আমি আদর্শেই বড় করতে চেয়েছি, জানতাম সেটা জানে, বোঝে, মনে ধারণ করে। এখন দেখছি পুরোটাই আমার ভুল। এসব কথা শোনার পর অনুরূপের বিরক্তি রাগে পর্যবসিত হলো। সে বলল, তার মানে তুমি নিজেকে পরিবর্তন করবে না? ছেলের কথায় সুদেষ্ণা দেবী মৃদু হেসে বললেন, এই বয়সে আর হয়? তোরা বরং তোদের মতো ভালো থাক। আর তোর বাবা যদি বলেন উনিও আর আমার সাথে থাকতে পারবেন না, তাহলে আমি স্কুল কোয়ার্টারে গিয়ে থাকতে রাজি আছি। অনুরূপ বুঝল আর কথা বাড়িয়ে লাভ নেই, তাই তার সিদ্ধান্ত জানিয়ে দিল, না, তোমাকে কোথাও যেতে হবে না মা। আমার অফিস থেকে চেন্নাই ব্রাঞ্চে ট্রান্সফারের জন্য অনেকদিন ধরে চাপ দিচ্ছে। আমি শুধু তোমাদের সাথে থাকবো বলে এতদিন ঠেকিয়ে রেখেছিলাম, কিন্তু আর নয়। এরপর থেকে পরবর্তী 5-6 দিন বেশ থমথমে পরিবেশ ছিল। সুদেষ্ণা নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে সাজানো সুখের নীড় বাড়িটাতে। সত্যি এ বাড়িটা সুদেষ্ণার অন্তরের সম্পদ। দেওর ভাসুরের পরিবার সহ প্রায় 9-10 জনের একান্নবর্তী পরিবারে বিয়ে হয়ে এসে সুদেষ্ণা যখন দেখল ছেলেদের জন্য ঘর ছেড়ে দিতে দিতে শ্বশুর শাশুড়ির আশ্রয় হয়েছে এক ফালি বারান্দায়, তখন এ বাড়ি বানানোর প্রস্তাবটা সুদেষ্ণায় দিয়েছিল সমরকে। এরপর দুজনের যৌথ উদ্যোগে বাড়িটা তৈরি হলেও সুদেষ্ণার একার পরিকল্পনায় তৈরি হয়েছিল এ বাড়ির এক একটা পিলার। যেখানে ছিল শ্বশুর শাশুড়ির জন্য দক্ষিণ খোলা একটা ঘর আর লাগোয়া বাথরুম, তাছাড়া ড্রয়িং রুম, গেস্ট রুম, লাইব্রেরি কাম রিডিং রুম, বাড়ির পেছনে কিচেন গার্ডেন আর সামনে ফুলের বাগান। এমনকি যে সন্তান তখনও আসেনি তার জন্য আলাদা ঘর। এসবই সুদেষ্ণার একক ভাবনারই ফল। বাড়িটা তৈরি হলে শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে এলো সে। সুদেষ্ণার ভাইয়ের একচিলতে ফ্ল্যাটে তার মায়েরও থাকতে অসুবিধা হতো দেখে সুদেষ্ণা তাকেও নিয়ে এলো এ বাড়িতে। তারপর তো রূপ এলো। তখন বাড়িতে একেবারে আনন্দের হাট। সত্যি কি সুখেরই না ছিল সেই দিনগুলো। তারপর একে একে শুরু হলো যাবার পালা। প্রথমে শ্বশুর, তারপর সুদেষ্ণার মা, শেষে শাশুড়ি। 3-4 বছরের মধ্যে পরিবারটাকে ফাঁকা করে চলে গেলেন। তবে সব শূন্যতা পূরণ করেছিল ছোট্ট অনুরূপের দুষ্টু মিষ্টি উপস্থিতি। আর আজ সেই রূপ আর ছোট্টটি নেই, অনেক বড় হয়েছে, তার নিজস্ব মতামত হয়েছে। সেও তাই সুদেষ্ণার সুখের বাসার সবটুকু সুখ নিংড়ে নিয়ে চলে যেতে চায়। সব থেকে খারাপ লাগার জায়গাটা হলো আজ এটা প্রমাণ হয়ে গেল যে সুদেষ্ণার এতদিনের জীবনসঙ্গী সমরও সুদেষ্ণার মনের ভিতরটাকে বোঝে না। হ্যাঁ, সে কোনো বিষয় নিয়ে বলতে গিয়ে সবসময় সবিস্তারে বলে ফেলে, কিন্তু তার একটা কথাও অযৌক্তিক নয়। আর নিজের স্বামীর সন্তানের বাইরেও সুদেষ্ণার একটা বৃহত্তর পরিবার আছে। সেটা হলো এই সমাজ ও তার মধ্যে থাকা যত অসহায় মানুষ। তাই সমাজের ভালোর জন্য সে তার সীমিত ক্ষমতা দিয়ে চেষ্টা করে। আজকের ঘটনাটা তেমনই এক প্রচেষ্টা।
সুদেষ্ণার ধারণা ছিল সমর এটা বোঝে এবং সম্মান করে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল তার সে ধারণা একদম ভুল। সব থেকে খারাপ লাগার বিষয় হলো, আজ যদি এই কথাটা বিদেশ থেকে আগত অতিথিদের না বলে কাজের মেয়েকে সুদেষ্ণা বলতো, তাহলেও কি বাবা ছেলে এভাবে প্রতিবাদ করত? কখনোই নয়, কারণ সুদেষ্ণার কাছে তার ভুরি ভুরি প্রমাণ আছে। সুদেষ্ণা যে আবার মানুষে মানুষে প্রভেদ একেবারেই পছন্দ করে না, এটুকু সমর বা রূপ কেউই জেনে উঠতে পারেনি আজ অবধি। তবে সুদেষ্ণা দেবী তার আহত হৃদয়টাকে কারো সামনে উন্মুক্ত করতে পারবেন না, তাই এ কদিন তিনি কেবল গুমড়ে গুমড়ে কাঁদলেন সবার অগোচরে। ওদিকে অনুরূপ অফিসে গিয়ে চেন্নাইয়ে যাবার সমস্ত ফর্মালিটিগুলো সেরে নিল। লহরী তো মনের আনন্দে শপিং করতে থাকলো। 7 দিনের মাথায় ওদের প্যাকিং শেষ, ফ্লাইটে টিকিটও কনফার্ম। তনু দাদা সংক্রান্ত অপমানের জ্বালাও লহরীর মনে ম্রিয়মান। সে তখন নতুন শহর, নিজস্ব সংসারের স্বপ্নে বুঁদ হয়ে রয়েছে। সব থেকে বড় ব্যাপার, শাশুড়ির হাত থেকে মুক্তি। যাবার দিন সুদেষ্ণা দেবীর ঘরে গেল অনুরূপ। মা, আমরা আসছি, রাত 10টায় ফ্লাইট। ছেলের কথায় খুব শান্ত স্বাভাবিক স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে সুদেষ্ণা দেবী বললেন, সাবধানে যাস বাবা, রাধিকাকে বলেছি পরোটা বানাতে, খেয়ে যাস তোরা। অনুরূপের সাথে তার মায়ের সেই শেষ কথা। ওরা যখন এয়ারপোর্টে যাবার জন্য বাড়ি থেকে ট্যাক্সিতে উঠল, তখন সুদেষ্ণা দেবীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। লহরী অনুরূপকে বলল, দেখলে তোমার মা আমাদের সি অফ করতে পেলেন না। অনুরূপ কোনো উত্তর দিল না। ট্যাক্সিটা তখন দুরন্ত গতিতে মা উড়ালপুল ক্রস করে এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছে। এরপর তো অনুরূপ লহরী কোম্পানির দেওয়া ফ্ল্যাট সাজানো, নতুন নতুন পরিচয় পর্ব সারতে ব্যস্ত হয়ে পড়ল। লহরী তো ফ্ল্যাট কমপ্লেক্সের নতুন বান্ধবীদের সাথে কিটি পার্টি অ্যাটেন্ড করতে করতে আর শপিং মলে ঘুরতে ঘুরতে শ্বশুর শাশুড়ির কথা ভুলেই গেছে। অনুরূপ 2-3 দিন অন্তর ও বাড়ির ল্যান্ড নম্বরে ফোন করে বটে, তবে বাবার সাথে কথা হয়। মাকে ফোনটা দেবার কথা বললে বাবা মায়ের ব্যস্ততার দোহাই দিয়ে কাটিয়ে দেয়। এদিকে তারা চেন্নাই আসার পর থেকেই মায়ের মোবাইলটাও অকেজো হয়ে পড়ে রয়েছে। অনুরূপ সবই বুঝতে পারে, মা অভিমান করে তার সাথে কথা বলে না। অনুরূপেরও জেদ কম নয়, সেও আর মায়ের কথা জিজ্ঞেসও করে না। এদিকে অফিসে ব্যস্ততা বেড়ে চলায় আর প্রতি সপ্তাহে ফোন করাও হয়ে ওঠে না তার। এভাবে মাস 6 যাবার পর সমরবাবু নিজেই একদিন অনুরূপকে ফোন করলেন, রূপ, তোর মা খুব অসুস্থ। আমি এতদিন তোর মায়ের বারণ থাকাতে কোনো কিছু বলিনি তোকে। তোরা চলে যাবার পর থেকেই তোর মা ভীষণ রকম চুপচাপ হয়ে গিয়েছিল। দিন 10 পর ব্রেন স্ট্রোক হয়, তারপর থেকে তো স্কুল যাওয়ারও এক প্রকার বন্ধ। গত পরশু আবার হঠাৎ বাড়াবাড়ি হওয়ায় হসপিটালাইজ করতে হয়েছে। তুই বাবা যদি একবার। বাবাকে কথা শেষ করতে দেয় না অনুরূপ। বিরক্তির সঙ্গে বলে ওঠে, এত কিছু হয়ে গেছে আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করনি তোমরা? এত জেদ তোমাদের? কবে কি হয়েছে তা ধরে বসে রয়েছ, আবার বলছো যদি পারিস। আমি এখন রাখছি, যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইট বা ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে হবে। কিন্তু ছেলের সাথে মায়ের কথা হলো না। অনুরূপ কলকাতায় পৌঁছানোর আগেই সুদেষ্ণা দেবী কোমায় চলে গেলেন। অনুরূপ চেয়েছিল মাকে চেন্নাই নিয়ে গিয়ে নিজের কাছে রেখে চিকিৎসা করাতে, কিন্তু ওনার শারীরিক কন্ডিশন দেখে ডাক্তার অতদূর শিফট করার পারমিশন দিলেন না। অগত্যা একজন ট্রেন্ড নার্স অ্যাপয়েন্ট করে বাবার তত্ত্বাবধানে মাকে রেখে একরাশ দুশ্চিন্তা নিয়েই ফিরতে হলো অনুরূপকে। চেন্নাইয়ে অবশ্য অনুরূপের জন্য দারুণ একটা খবর অপেক্ষা করছিল। লহরী সন্তান সম্ভবা। মায়ের কোমায় চলে যাওয়ার ক্ষতটাকে অনেকটাই ম্লান করে দিল সন্তানের আসার খবর। আর ঠিক 9 মাস পর ফুটফুটে শিশুটাকে কোলে নেওয়ার সাথে সাথে ক্ষতটা সম্পূর্ণ নিরাময় হয়ে গেল। সত্যি সুদেষ্ণা দেবীর কোমায় চলে যাওয়াটা এই 8-9 মাসে অনুরূপের জীবন যাপনের একটা স্বাভাবিক অঙ্গ হয়ে গেছে। অনুরূপের অফিসে অত ছুটি পাওয়া যায় না বলে ওর বিশেষ কলকাতায় যাওয়া হয় না ঠিকই, তবে বাবার সঙ্গে নিয়মিত ফোন কলের মাধ্যমে মায়ের সব খবরই রাখে সে। সুদেষ্ণা দেবীর অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি, আবার অবনতিও যে বিশেষ হয়েছে তাও নয়। মাকে দেখাশোনা করেন যিনি, তিনিও বেশ ভালোই সার্ভিস দিচ্ছেন। বাবা নিতে চায়নি, তবু প্রতি মাসে মায়ের অ্যাটেন্ডেন্ট বাবদ খরচের টাকাটা অনুরূপ নিয়ম করে বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
তবে মেয়ে মৌপির দুষ্টু মিষ্টি জীবনের সাথে তাল মেলাতে গিয়ে মাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো তেমন অবকাশই পায় না সে আর লহরী। তাছাড়া লহরী কনসিভ করার পর থেকেই ওর মামুনি আর বাপি ওদের সাথে এসেই রয়েছেন। লহরীর বোন গুঞ্জাও ভেলোরে একটা হাসপাতালে চাকরি নিয়ে চলে এসেছে। সে উইকেন্ডে চলে আসে ওদের কাছে, তাই অনুরূপ লহরীর ফ্ল্যাটটা বেশ জমজমাটি থাকে সারাক্ষণ। তবে দিনের শেষে মায়ের একটা খোঁজ নিতে ভোলে না অনুরূপ। দেখতে দেখতে এভাবেই কেটে যায় প্রায় ৫টা বছর। আজ মৌপির ৫ বছরের জন্মদিন, তাই সকাল থেকে মৌপির মা বাবা দাদান দিদুনের ব্যস্ততার শেষ নেই। বেশ বড়সড় পার্টি অ্যারেঞ্জ করেছে অনুরূপ। ফ্ল্যাট কমপ্লেক্সের মোটামুটি সব পরিবার, অনুরূপের কলিগস, লহরীর বাবার মর্নিং ওয়াকের বন্ধুরা, লহরী আর ওর মায়ের লেডিস ক্লাবের বান্ধবীদের নিয়ে মোট ১০০-২ লোক তো হবেই। আনন্দে উত্তেজনায় কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি লহরীর। সকাল থেকে সব কাজ ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু বেলা বাড়তেই একই বিপত্তি। বাথরুম, রান্নাঘরের সব কটা ট্যাপ থেকে ঘোলা জল পড়তে শুরু করলো। বাথরুমে ঢুকে আঁতকে উঠল লহরী। একই, এই জলে স্নান তো দূরস্থ, টয়লেটে সারতেও ঘেন্না লাগে। এদিকে বাড়ি ভর্তি লোক। অনুষ্ঠানটা সন্ধ্যায় হলেও বোন আসতে না পারায় দুজন ঘনিষ্ঠ বান্ধবীকে সকাল থেকে থাকতে বলেছিল লহরী। সব থেকে বড় কথা, গুঞ্জার উঠবি হরিহরনের মা বাবা এই প্রথম এসেছেন লহরীর বাড়িতে। গুঞ্জা ছুটি পায়নি, তাই তাদের আতিথেয়তায় কোনো ত্রুটি না হয় সে ব্যাপারে লহরী খুবই সচেতন। এমন একটা পরিস্থিতিতে কমপ্লেক্সের জল সাপ্লাই সিস্টেমের এই অবস্থা লহরীকে স্বাভাবিকভাবেই খুব বিচলিত করল। চটপট বাথরুম থেকে বেরিয়ে অনুরূপের খোঁজ করতে থাকে সে। পেয়েও যায় সামনে। সবটা জানিয়ে ফ্ল্যাট মেইনটেন্সের কাছে ওয়াটার রিজার্ভারের এই অবস্থা কেন জানতে পাঠায় তাকে। কিন্তু বেশি দূর যেতে হয় না অনুরূপকে। ফ্ল্যাটের দরজা দিয়ে বেরোতেই লহরীর বাবার সাথে দেখা। তিনি গিয়েছিলেন কেক আনতে, কিন্তু খালি হাতি হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন। ভীষণ উদ্বেগের সঙ্গে তিনি জানালেন, কি সাংঘাতিক ঘটনা! সারা চেন্নাই জুড়ে জল সংকট শুরু হয়েছে। আজ থেকে আর কর্পোরেশনের জল আসবে না। স্টেশনারি দোকানগুলোতে মিনারেল ওয়াটার কেনার জন্য মারামারি লেগে গেছে। লহরী দরজার কাছে দাঁড়িয়েছিল। বাবার কথা শুনে তার তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। এমনও আবার হতে পারে নাকি? জল সংকট, এসব তো স্কুল জীবনে বইয়ের পাতায় পড়ার শব্দ। বাস্তবে এমন আবার হয় নাকি? এসব ভেবে সে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল। সম্বিত ফিরল অনুরূপের কথায়। কি করব এবার? কিছু তো বলো, আজকের অনুষ্ঠানের কি হবে? ঘটনার আকস্মিকতায় লহরী তখন উত্তেজিত হয়ে বলল, কি আবার করবে? টাকা নিয়ে আগে যাও, যতগুলো সম্ভব জলের বোতল কিনে নিয়ে এসো। অনুরূপের পেছন পেছন তার শ্বশুরও ছুটল জলের সন্ধানে। এদিকে ফ্ল্যাটের ট্যাপগুলো থেকে জল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ক্যাটারার সার্ভিসের ম্যানেজারও লহরীর ফোনে জানিয়ে দিল যে এমন বিপর্যয়ের মধ্যে সার্ভিস দিতে না পারার জন্য দুঃখিত। অ্যাডভান্সের টাকা তারা ফেরত দিয়ে দেবে। ফ্ল্যাটে আসা অতিথিদের মধ্যেও তখন খবরটা ছড়িয়ে পড়েছে। সকলে আলোচনা করতে লাগলো। সপ্তাহখানেক ধরেই চেন্নাইয়ের রাস্তায় রাস্তায় সতর্কবার্তা জারি হয়েছিল এই ব্যাপারে, কিন্তু কেউ তেমন গুরুত্ব দেয়নি। এই অবস্থায় কেউ আর লহরীদের বাড়িতে বসে থাকলো না, যে যার বাড়িতে ছুটল। ওদিকে অনুরূপ তো জলের জন্য চেন্নাইয়ের প্রায় এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেছে। কোথাও জনতার ভিড়ের সাথে লড়াইয়ে পেরে ওঠেনি, কোথাও আবার লড়াই শেষ, কারণ জলের ভাণ্ডার ফুরিয়ে গেছে। শেষে এক জায়গায় লড়াইয়ে জিতে যখন দোকানদারের মুখোমুখি হতে পারল, তখন জানতে পারল 1 লিটারের মিনারেল ওয়াটারের বোতল 400 টাকায় বিক্রি হচ্ছে। যে পরিমাণ টাকা তখন তার পকেটে ছিল তা দিয়ে 3টে 1 লিটারের বোতল হলো মাত্র। অনুরূপ যখন তার যুদ্ধ জয়ের প্রতীকস্বরূপ 3টি জলের বোতল নিয়ে ফ্ল্যাটে ঢুকছে, তখন তার শ্বশুরের হাত খালি। পরাজিত সৈনিকের মতো মুখ করে তিনিও কিছুক্ষণ আগে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছেন আর সবিস্তারে ঘটনার বিবরণ দিচ্ছেন। অনুরূপও তার সাথে যোগদান করল। সব শুনে লহরী বলল, এই 3 লিটার জল আর অনুষ্ঠানের জন্য যা জল স্টোর করা ছিল তা দিয়ে বড়জোর আমাদের 5 জনের 2 দিন চলবে। তারপর এই বিপর্যয় কতদিন চলবে কোনো ঠিক আছে? আমার মেয়েটার কি হবে?
লহরীকে কথা শেষ করতে না দিয়েই তার কথায় সায় দিয়ে অনুরূপ বলে ওঠে, হ্যাঁ ঠিক, আমিও কথাই ভাবছিলাম। মৌপির কি হবে? তোমরা তিনজন বরং মৌপিকে নিয়ে কলকাতা চলে যাও, আমি একা থাকলে এখানে ঠিক ম্যানেজ করতে পারবো। লহরীর মামুনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, সে আবার হয় নাকি, গেলে সকলেই যাব, তুমি কয়েকদিনের জন্য ছুটি নাও। অনুরূপ মৃদু হেসে বলে, সেটা কখনোই হয় না। অফিস এই পরিস্থিতিতে আমাকে ছুটি দেবে কেন? তাহলে তো সবাই কিছু না কিছু বাহানায় এই শহর থেকে পালিয়ে যাবে, সেটা কোনো রাস্তা নয়। এই পরিস্থিতিতে কোনটা করা ঠিক হবে এই নিয়ে যখন অনুরূপ আর তার শ্বশুর শাশুড়ির মধ্যে কথা হচ্ছে, লহরী তখন আনমনে কি যেন ভাবছিল। আলোচনার মাঝে সে হঠাৎই বলে উঠল, না, আমি মৌপিকে নিয়ে কলকাতায় শুধু চলে যাব না, কলকাতায় ওই সুখের বাসায় আমি পাকাপাকিভাবে ফিরে যাব। যে ভুলটা একসময় আমরা করেছি তার কিছুটা হলেও এখন শুধরে নিতে চাই। একজন অভিমান করে কোমায় চলে গেছেন, অন্যজনকে আর তেমন কোনো সুযোগ দিলে চলবে না। আজ এই জল সংকটের মধ্যে পড়ে বুঝতে পারছি মানুষটা কত খাঁটি কথা বলতেন, আর আমরা তার মূল্য দিইনি। সেটা ছিল আমাদের মনের গভীরতার অভাব। বিশেষ করে ওনার আক্ষেপ ছিল ওনার একমাত্র সন্তানকে উনি নিজের আদর্শটা বোঝাতে পারেননি। আমি ওনার সেই আক্ষেপ কিছুটা হলেও পূরণ করতে চাই। মৌপিকে সুখের বাসায় রেখে তার ঠাম্মির চোখের সামনে ওনার আদর্শেই বড় করতে চাই। আমার মনে হয় এতে ওনার সুস্থতাও খুব তাড়াতাড়ি আসবে, কারণ আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি কোমায় থাকা পেশেন্টদের সামনে যদি তাদের মন ভালো করার মতো ঘটনা ঘটে তবে সুস্থতা আসার সম্ভাবনা থাকে। তাই অনেক দিন ধরেই মনে হচ্ছিল আমরা ওখানে ফিরে গেলে মা হয়তো সুস্থ হয়ে উঠবেন, কিন্তু তার সাথে সাথে ওনার খামোখা জ্ঞান দেবার স্বভাবের জন্য অভিমানও হতো। তবে আজকের ঘটনাটা আমার চোখ খুলে দিয়েছে। অনুরূপ, তুমি একবার আমার সম্মানে আঘাত লেগেছিল বলে ট্রান্সফার নিয়েছো, আর একবার মায়ের মনের আঘাত সরানোর জন্য ট্রান্সফার নিতে পারবে না? অনুরূপ কিছু বলবে কি? লহরীর মুখে এসব কথা শুনে তার তো বাকরুদ্ধ অবস্থা। যে লহরী কিনা মায়ের কথাগুলো শুনে হাসত আর আড়ালে বিদ্রূপ করত, সেই আজ এই কথা বলছে। অবশ্য লহরীর চেয়ে তার নিজের দোষ অনেক বেশি। অন্তত মায়ের সাথে তার শেষ কথোপকথনের দিনগুলোতে মা তো তেমনই আক্ষেপ করে গেছেন যে অনুরূপ তার নিজের ছেলে হয়েও তার কথার গভীরতা বুঝতে পারেনি। সত্যিই তো সারা জীবন অনুরূপ বা তার বাবা কেউই গভীরভাবে মায়ের কথাগুলোর যৌক্তিকতা বিচার করেনি। বাবার আচরণ তো বলে দেয় বাবা অনেক আগেই ব্যাপারটার জন্য অনুতপ্ত, কিন্তু এই বাস্তব বিপর্যয়টা না আসলে সে কি কোনোদিনও মাকে বা মায়ের মতাদর্শকে উপলব্ধি করত? আজ সারাদিন তারও অনেকবারই মায়ের কথাগুলো মনে পড়েছে, কিন্তু লহরীর মতো করে সে ভাবেনি। তবে এখন মনে হচ্ছে লহরী একদম ঠিক কথা বলছে। মৌপিকে কলকাতায় নিয়ে গিয়ে মায়ের মনের মতো করে বড় করাটাই ঠিক হবে। সে তো মায়ের অপদার্থ সন্তান, নিজের মতাদর্শে মা বড় করতে পারেনি তাকে। মায়ের সেই খেদ অনুরূপ মুছিয়ে দেবে নিজের মেয়েটাকে মানুষ করার মধ্যে দিয়ে। তার সাথে মাকেও দিতে হবে একটা সুস্থ জীবন। না, আর কাল বিলম্ব করা ঠিক হবে না। তাই লহরীকে একটা ছোট্ট করে হ্যাঁ ঠিকই বলেছ বলে সে আবার ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল। এবার আর জলের সন্ধানে নয়, টিকিটের সন্ধানে। অফিস থেকে ছুটি দিক না দিক সে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা যাবে। যদি ওখানকার ব্রাঞ্চে ট্রান্সফার না নিতে পারে, প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় অন্য কোম্পানি জয়েন করবে। এসব ভাবতে ভাবতেই ফ্ল্যাট কমপ্লেক্স ছেড়ে রাস্তায় এসে পড়ল অনুরূপ। কাছাকাছি সাইবার টিকিট বুকিং সেন্টারটাতে যেতে যেতেই বাবাকে ফোন করে সমস্তটা বিশদে জানিয়ে কিছুটা হালকা হলো সে। এরপর দ্বিতীয় ফোনটা করলো লহরীকে। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও, ট্রেন এয়ার জার্নি টিকিট পাই না কেন কেটে নিচ্ছি। আর জানি জন্মদিনের পার্টিটা হলো না দেখে মৌপির খুব মন খারাপ, ওকে বোঝাও আর ঠাম্মা দাদুর বাড়িতে যাবার জন্য মানসিকভাবে প্রস্তুত করো। অনুরূপের কথা মতোই কাজ শুরু করে দিল লহরী। লাগেজ প্যাক করতে লেগে গেল। সেই সঙ্গে মৌপিকে তার ঠাম্মির গল্প বলতে শুরু করলো। সমীর বাবুর সাথে মৌপির মাঝে মাঝে ফোনে কথা হলেও লহরী অনুরূপ এতদিন ইচ্ছে করে সুদেষ্ণা দেবীর কথা বলেনি তাকে। এই আশঙ্কায় যদি মৌপি ঠাম্মির সাথে কথা বলার জেদ ধরে বসে তখন তাকে সামলানো মুশকিল হবে। কিন্তু আজ লহরী সবটুকু বলল। সুদেষ্ণা দেবী কি বলতেন, কেন বলতেন, এই সব
আর অবাক হয়ে খেয়াল করলো যে মৌপি কিনা ভীষণ মনমরা হয়ে বসেছিল এতক্ষণ, সে হঠাৎই বেশ উত্তেজিত ও উৎসাহিত হয়ে উঠল প্রথমবার ঠাম্মি বলে কারো অস্তিত্ব টের পেয়ে। ভীষণ অবাক হয়ে প্রশ্ন করল, মাম্মাম, পাপারও মা ছিল, কোথায় গেল? এরপর আরও হাজারো প্রশ্ন। লহরী একেবারে জেরবার হয়ে গেল উত্তর দিতে দিতে। অনুরূপ ঘরে ফিরল সন্ধ্যা গড়িয়ে। এরপর মেয়ের শুরু হলো বাবাকে জেরা করা। বাবা, মাম্মামের মা তো আমার কাছে থাকে, তোমার মা থাকে না কেন? আমরা কি তোমার মাইল বালি যাব? অনুরূপ বুঝতে পারল লহরী এতক্ষণে মৌপিকে তার ঠাম্মির গল্প করে ফেলেছে, কিন্তু অবাক হলো এইটুকু মেয়ে ঠাম্মির গল্প শুনে জন্মদিনের পার্টি না হওয়ার দুঃখ ভুলে গেছে দেখে। এদিকে তার পকেটে তখন 5টা করমণ্ডল এক্সপ্রেসের টিকিট। পরশু দিনের তারিখে এয়ার টিকিট পাওয়া যায়নি। অগত্যা ট্রেনের সেকেন্ড ক্লাসে সওয়ার হয়েই এই জল সংকটের মতো বিপর্যয় থেকে বাঁচতে হবে তাদের। যা হোক, মাঝের একটা দিন অত্যন্ত হিসেব করে জল ব্যবহার করে কাটালো ওরা। চমকপ্রদ ঘটনাটা ঘটল তার পরের দিন, যখন করমণ্ডল এক্সপ্রেসের S5 কামরায় উঠে অনুরূপ আর লহরী নির্দিষ্ট সিটগুলো খোঁজাখুঁজি করছে। দিদানের কোলে থাকা মৌপি হঠাৎ আধো আধো গলায় কাকে উদ্দেশ্য করে জানি বলে উঠল, ও আঙ্কেল, তুমি ওই বিস্কিটের প্যাকেটটা ফেলে ট্রেনের ফ্লোর নোংরা করছো কেন গো? আমার ঠাম্মি বলে সবসময় বাস্কেটের নোংরা ফেলতে হয়। অনুরূপ লহরী আর সিট খুঁজবে কি, বাকরুদ্ধ হয়ে তাদের আত্মজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। অনুরূপ মনে মনে ভাবল, এ তো তার মায়েরই ছোট সংস্করণ। এত সবের মাঝেই ধিক ধিক শব্দে ছেড়ে দিল ট্রেনটা। এগিয়ে চলেছে অনুরূপও তার নিজেকে দেওয়া নিজের একটা প্রতিশ্রুতি পূরণের দিকে। যেভাবেই হোক মায়ের অসুখটা সারিয়ে বাড়িটাকে আবার সত্যি সুখের বাসায় পরিণত করতেই হবে। আর তাই তো মৌপিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে কলকাতায়। বাবার কাছে অনুরূপ শুনেছে ডাক্তার বলেছেন মা এখন যে স্টেজে রয়েছে তাতে সব দেখতে ও শুনতে পারে, কিন্তু প্রকাশ করতে পারে না। অনুরূপের তাই দৃঢ় বিশ্বাস, মৌপি যখন তার আদো আদো গলায় ঠাম্মি বলে ডাকবে, মা কখনোই সে ডাক উপেক্ষা করে অপলকে চেয়ে থাকতে পারবে না। মাকে সাড়া দিতেই হবে। আশায় বুক বেঁধেছেন সমরবাবু। এমনিতে নীরব স্থবির সুদেষ্ণা দেবীর সামনে তিনি এতদিন অনুরূপের নাম খুব একটা উচ্চারণ করতেন না, কারণ তার ভয় ছিল যে রূপের প্রতি অভিমানে সুদেষ্ণা দেবীর এই অবস্থা, সেই রূপের কথা শুনলে যদি খারাপ কিছু ঘটে। কিন্তু যেদিন সমরবাবু মৌপিকে নিয়ে অনুরূপদের পাকাপাকিভাবে ফিরে আসার কথা জানলেন, তখন আর স্থির থাকতে পারলেন না তিনি। সুদেষ্ণা দেবীর সামনে গিয়ে সবটা বললেন। আর ঠিক সেই সময় অনুতপ্ত অনুরূপ লহরীকে সুদেষ্ণা দেবীর ক্ষমা করার প্রসঙ্গ উঠতেই সমরবাবু অবাক হয়ে লক্ষ্য করলেন 5.5 বছর ধরে সুদেষ্ণা দেবীর যে ডান হাতটা অবশ হয়ে পড়েছিল, তার তর্জনী আর মধ্যমাটা হঠাৎ নড়ে উঠল। তার থেকেই সমরবাবুর ধারণা হয়েছে মৌপির কচি কচি দুটো হাতের স্পর্শেই ভাঙতে শুরু করবে তার ঠাম্মির মনে এতদিন ধরে জমে থাকা অভিমানের পাহাড়। হলো তাই। বাবা মায়ের সাথে বাড়ি ঢুকেই মৌপি সোজা এ ঘর ও ঘর খুঁজে ঠাম্মির ঘরে ঢুকে পড়ল। ট্রেনে আসতে আসতে মায়ের মোবাইলে ঠাম্মির ছবি দেখে তার ঠাম্মিকে চিনতে অসুবিধা হলো না। এদিকে মৌপির পেছন পেছন ওর মা বাবা আর দাদু এই ঘরে ঢুকে এসেছে। মৌপি ততক্ষণে ঠাম্মির কাছে গিয়ে নিজস্ব ভঙ্গিতে গল্প জুড়ে দিয়েছে, যার বিষয়বস্তু হলো সারা ট্রেন জার্নিতে মা বাবার মুখে শুনে আসা ঠাম্মিরই বিভিন্ন কার্যকলাপের কার্যকারণ। মৌপির কথা শেষ হতেই সবাই অবাক হয়ে দেখল 5.5 বছর ধরে নিষ্পলকে তাকিয়ে থাকা সুদেষ্ণা দেবীর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুরূপ উত্তেজনায় চেঁচিয়ে উঠল, মা মনের ভাব প্রকাশ করছে, বাবা আমরা পারবো। বলেই সোজা ছুটে গেল মায়ের কাছে। সুদেষ্ণা দেবী ডান হাতটা ধরে প্রতিশ্রুতি চাওয়ার মতো করে বলল, মা আমরা জানি তুমি এই সুখের বাসার জন্য অনেক কিছু করেছো, আজ শুধু আরেকটু করো। তোমার এই অসুখটাকে হারিয়ে তুমি আমাদের সুখের বাসাটায় ফেরত দাও মা। আমি জানি তুমি চাইলেই তা পারবে। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করলো অনুরূপ, আর সাথে সাথে অনুভব করলো তার হাতটাকে ভিজিয়ে দিচ্ছে মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিশ্রুতির অশ্রু।
ততক্ষণে ঘরের সকলের চোখেই জমা হয়েছে জলের ফোঁটা, যার মধ্যে মিশে রয়েছে অনুতাপ আর আনন্দ। ব্যাস, আর কি চাই? এটুকুকে সম্বল করেই শুরু হলো সুখের বাসার নতুন পথ চলা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।